কৃষিজমি অধিগ্রহণকে ঘিরে একের পর এক আন্দোলন, ধারাবাহিক আন্দোলন। গত কয়েক মাস ধরে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। সিঙ্গুর, নন্দীগ্রাম, খেজুরি, হলদিয়া, হরিপুর, কাটোয়া, ভাঙড়, খড়গপুর, প্রতিদিনই যেন উঠে আসে একটা করে নতুন নাম। বিতর্ক এখন শুধু কৃষিজমি অধিগ্রহণ করা নিয়েই নয়, বিতর্ক রাষ্ট্র নির্মিত উন্নয়ন ভাবনাকে ঘিরেও। কৃষকের হাতে জমি চাই, এই দাবিতে একদিন তোলপাড় হয়েছিল পশ্চিমবঙ্গ। সে দাবি পূরণ হয়নি। আজও যারা চাষ করেন, ফসল ফলান, তাদের বড় অংশই হয় ভূমিহীন ক্ষেতমজুর, না হয় বর্গাদার কৃষক, জমির ওপর যাদের কোনো সত্ত্ব নেই। আর এদের সংখ্যা বেড়েই চলেছে ক্রমাগত। সিঙ্গুরে টাটা মোটরসের জন্য প্রস্তাবিত এলাকার 5টি মৌজাতেও কৃষিজীবীদের মধ্যে ক্ষেতমজুরের সংখ্যাই বেশি। এই যে যারা ভূমিহীন বা যারা বর্গাদারদের কথা আগে বলি, তারা আগে 75% ফসল পাচ্ছিলেন। যখন জমি বিক্রি হচ্ছে তারা 25% পাচ্ছেন দাম। হঠাৎ এটা উল্টে গেল কেন? এদের তো আনহ্যাপি হওয়ার যথেষ্ট কারণ আছে। এরা যদি আন্দোলন না করেন তাহলে কারা করবেন? সরকারের তো এগুলো ভাবা উচিত ছিল। এবং ভূমিহীনদের জন্য সরকার কি রেখেছেন আমরা এখনো জানি না। আনরেজিস্টার্ড বর্গাদারদের জন্য কি রেখেছেন তাও জানি না। আপত্তিপত্র দেওয়া সত্ত্বেও সরকার যখন জমি অধিগ্রহণের জন্য নোটিশ দিতে এলো, কৃষকরা তা প্রত্যাখ্যান করলেন। ডিএম সাহেব আমাদের পাঠিয়েছেন নোটিশ দেওয়ার জন্য। যারা আপত্তি করেছেন যে জমি দেবো না বলে গভর্নমেন্টকে, সেই নোটিশগুলো আমরা দিতে এসেছি। অবরোধ থাকার জন্য আমরা চুপ করে ফিরে যাচ্ছি। যত টাকাই দিক যাই দিক, আমার জমি আমরা ছাড়ছি না, ছাড়া গুলি খাই না, যা করতে করে। আমার টাকা দরকার নেই, আমার জমি থাকলে পরে আমি সারা জীবন খুঁড়ে খাবো। টাকা মানে 5 লাখ না 20 লাখ টাকা দিলেও আমি দেবো না। তো আমার টাকা আজ আছে কাল নেই, টাকা মাটি টাকা। আমি জমি দেবো না, বুকের রক্ত দেবো, জমি দেবো না। কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। জমি দেব না, এই আওয়াজে সামিল হলো ছাত্রছাত্রীরাও। এই চাষ থেকে আমাদের চাষের প্রতি নির্ভর করেই আমরা স্কুলে আসি, আমাদের ভবিষ্যৎ তৈরি করছি। অনেক ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমাদের যেভাবে উচ্ছেদ করা হচ্ছে, আমরা স্কুলে যেতেই পারবো না। আমাদের সমস্ত শিক্ষাকে নষ্ট করে দিচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকার। তবু শুরু হয় ক্ষতিপূরণের চেক বিতরণ। 25শে সেপ্টেম্বর বিডিও অফিসে চেক বিতরণ নিয়ে অনিয়মকে কেন্দ্র করে শুরু হয় কৃষকদের অবস্থান বিক্ষোভ। ওই দিন মধ্যরাতে অবস্থানরত কৃষকদের ওপর চলল পুলিশি আক্রমণ। রেহাই পেলেন না সাংবাদিকরাও।
আমাকে শুধু না, আমার যত লোককে আছে সমস্ত লোককে প্রচুর ভাবে মেরেছে, মেয়ার আর কোনো শেষ নেই। লাঠি চার্জ করেছে, লাঠি 5 বার মারার পর বাবারে মরে যাচ্ছি রে, তার উপর আবার মারছে। পড়ে গেছি কোমরে পায়ের গাঁটে আসলে একবার ব্লাউজ পর্যন্ত ছেড়ে দিয়েছে, ব্লাউজ পর্যন্ত ছিঁড়ে কিভাবে আমাদের শাড়ি পর্যন্ত ছিঁড়ে দিয়েছে। এগুলো আমরা শাড়ি ছাড়া কিছু না, বেটা ছেলেরা কেন মারবে? মেয়ে ছেলেদের উপর অত্যাচার কেন করবে? কেন ওইটা ছাড়া কিছু না, ওদের আটাগুলো আচরণ করে যাবে। জমি ছাড়বো না, জমি কিছু আমরা ছাড়বো না, মাঠে মরবো, জমি আমরা মরতে গেছি, আমরা মরবো, মাঠে মরে পড়ে থাকবো। বুদ্ধ যতখানি দরকার বুদ্ধদেব সরকার ততখানি নিয়ে যাক। আমাদের না খেয়ে পেতে, না খেয়ে না শুকিয়ে পাকিয়ে মরাচ্ছে, আমরা বুদ্ধের গুলির ঘায়ে মরে পড়ে থাকি। বুদ্ধের শখটা মিটুক। সে রাজা হয়েছে, রাজা হয়ে থাকলে একটা কর্তব্য আছে যে আমাদের পাশে এসে দাঁড়ানো, জনগণের কথা শোনা, সেটা সে হারিয়ে ফেলেছে। ৭৭ সালের ২১শে জুন যখন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেন, যে ৫ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন তাদের মধ্যে একমাত্র জ্যোতি বসু আর আমি এখন বর্তমান আছি। আমার স্পষ্ট মনে পড়ে জ্যোতিবাবু মহাকরণের সামনে দাঁড়িয়ে জনতার কাছে উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন যে বামফ্রন্ট রাইটার্স বিল্ডিংয়ে বসে প্রশাসন চালাবে না, জনগণের সঙ্গে আলোচনা করে জনগণের উপদেশ পরামর্শ মেনে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমার প্রথম অস্বাচ্ছন্দ্য এই টাটা প্রকল্প সম্বন্ধে, যে সরকার কিছুই বলছেন না, সমস্ত কিছু একটা কুয়াশায় ঢাকা। কী শর্তে টাটার সঙ্গে এই কারখানার ব্যবস্থা করা হয়েছে তা আমরা জানি না। সিঙ্গুরে বেড়ে চলে পুলিশের টহল, পুলিশের ছাউনি পড়ে গ্রামের ভেতর, ক্ষেতের পাশে, কিন্তু কৃষকদের বিক্ষোভ আন্দোলনও চলতে থাকে সমান তালে। আগুন মশাল নিয়ে বাইরে বেরিয়েছি রাস্তায়, কিন্তু আমাদের জমি যদি এইভাবে নিতে আসে, আমাদের মাথা আগুন জ্বলছে, আমাদের বুকে আগুন জ্বলছে, কিন্তু এইভাবে আমরা এর প্রতিবাদ করব। কিন্তু এইভাবে যদি আমাদের বারবার হুমকি দেয়, বারবার যদি হুমকি দেয়, এর থেকে আরো অনেক বিশাল জিনিস আছে, কিন্তু সেইগুলো আমরা ব্যবহার করতে আমরা বাকি রাখবো না। সিঙ্গুরের কৃষকদের বীরত্বপূর্ণ লড়াইকে জানাই লাল সালাম। জমি অধিগ্রহণের পক্ষে ও বিপক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিও চলতে থাকে। সরকারি দলের সভায় কালো পতাকা দেখান কৃষকরা। প্রতি জমি বড়দের 1 মরলা জমি ব্যবহার করতে পারলে ভালো হতো। আমি তো এ ব্যাপারে 100 ভাগ একমত, কিন্তু মুশকিল হচ্ছে কি যে টাটা এই জমিটা পছন্দ করে। টাটা হচ্ছে আমাদের কাছে একটা মডেল, এই মডেলটাকে রক্ষা করার জন্য এত কথা বলা। তা নাহলে এই জমিতে টাটার দেওয়ার আমাদের কোনো ইচ্ছাই ছিল না, আজও নেই, কিন্তু বাধ্য হয়ে নাসার হয়ে দিচ্ছি। এটা না হলে বাকিগুলো পালিয়ে যায়। সেই জন্য কুনকি হাতি দিয়ে হাতি ধরতে হয়। এটা কুনকি হাতি। টাটার নাকি এই জমি পছন্দ, কারণ উর্বর জমি ছাড়া কি মটর কারখানা হয় না? তাহলে কেন পছন্দ? কেন টাটা যাচ্ছে না খড়গপুরের দিকে, পুরুলিয়া যাচ্ছে না কেন, বাঁকুড়া যাচ্ছে না কেন? সেখানে রেল লাইন আছে, সড়ক আছে, খনি এলাকার কাছে আছে, বিদ্যুৎ আছে, জল আছে, সবই আছে। না কলকাতার কাছে সেটা এলাকায় এখানে রাস্তা আছে, এখানে বড় শহর করলে, বাড়ি বিক্রি করলে অনেক টাকা পাবে। টাটারা কেন সিঙ্গুরে জমি চান? তার একটা বড় কারণ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এবারে
যদি আমাদের রাজ্যে আরো 5টা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থাকতো তাহলে টাটাদের একটা অপশন দেওয়া যেত, সেটা কিন্তু হয়নি। সেই ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টটা কিন্তু সরকার করেনি। সরকার যেটা চেষ্টা করছেন, কেন্দ্রীয় সরকারের টাকায় যে এক্সপ্রেসওয়েটা হয়েছে তার ধারে কাছে কিছু একটা করা। এখন এটা তো হতে পারে না, সরকারকেও তো তার অংশটা করতে হবে। নাগরিক সমাজের প্রতিনিধিরাও এগিয়ে আসেন কৃষকদের আন্দোলনের পক্ষে। वामपंथी सरकार पुलिस की ताकत से महिलाओं को पीटकर, किसानों के गांव को घेरकर उनकी खेती छीनती है, और वो भी टाटा के लिए। क्या ये न्याय कहा जा सकता है? बार बार पश्चिम बंगाल की सरकार बुद्धदेव जी तक घोषित करती जा रही है कि यहाँ तो किसान जमीन देने के लिए बैठे हैं, वो खुश है, उनकी सहमति है। 997 एकड़ जमीन पहले ही सरकार के कब्जे में आई है, और वो भी खुशी खुशी। तो फिर हम पूछते हैं पश्चिम बंगाल सरकार से कि इतनी बड़ी पुलिस फौज लेकर पीढ़ियों से वहां बसे हुए किसानों के जिंदा गांव पर जैसे कि मौत चाहिए, उस प्रकार से हमला जैसे कि जॉर्ज बुश का इराक पर हो रहा हो, इस प्रकार का हमला और युद्ध की क्या जरूरत थी और आज भी है? इसका जवाब देना चाहिए। এই লড়াইটা এখন কোনো দলের লড়াই নয়, এটা সমস্ত মানুষের লড়াই হয়ে গেছে। এর সঙ্গে পশ্চিমবাংলার উন্নয়নের ভবিষ্যৎ এটাও জড়িয়ে রয়েছে, এবং কীরকমভাবে আগামী দিনে পশ্চিমবাংলার রাজনীতি, পশ্চিমবাংলার সামাজিক উন্নয়ন চলবে, সিঙ্গুরের আন্দোলন সেটা অনেকটা নির্ধারণ করে দেবে। এই যে এত বড় একটা না এরা যে বলল রাষ্ট্রের বিরুদ্ধে, এইখানে আমাদের সকলের যাওয়া দরকার। আমার যে যাবতীয় ক্ষোভ আছে গত 30 বছর ধরে, যেটা ভেতরে ভেতরে তৈরি হয়েছে, সেটা আই মাস্ট রেজিস্টার মাই প্রোটেস্ট সামহাউ। কেউ কেউ নাকি কম্পেনসেশন ডিক্লেয়ার হওয়ার আগে কনসেন্ট দিয়ে দিয়েছে। তাহলে এরা কারা? তাদের কাছে জমিটা একটা বোঝা হয়েছিল। তাহলে আমি যদি এখন এই প্রশ্নটা করি যে আপনি যাদের চেক দিয়েছেন তাদের মধ্যে অন্তত 40% বা 50% বা তারও বেশি লোক আছেন, তারও বেশি চেক রিসিভার আছেন, যে চেক রিসিভাররা তারা জমিটাকে ছেড়ে দিতে পারলেই বেঁচে যান। তাহলে এইটা দিয়ে এটা কার ক্ষতিকে পূরণ করছে? সেখানে ভাগ চাষি, ছোট চাষি, মানে যারা হাতে পায়ে জমি চাষ করে এরকম লোক কত কর্মবিচ্যুত হচ্ছে, এই খবরটা পাওয়া দরকার। কিন্তু কৃষকরা কি জমি দিতে চান না? তারা আসলে কি চান জানতে ব্যবস্থা করা হয় জনশুনানির। আমরা কি চাষ করে খেতে পারছি না? আমাদের কাছে নয় কিছু চাইছি, তার কারণে চাইনি, আমরা তো কোনোদিন চাইছি না। আমরা বলছি আমরা জমিতে খাটবো, খাবো। আমার সব আমরা জমি কোনো মতেই পুরোপুরি দেবো না। আমরা মেয়ে ছেলে বেড়া ছিল সবাই আমরা জমিতে কাজ করি, খেতে আমরা ঝাঁক করে প্রত্যেক দিনের দিন আমাদের চলে যায়। कुछ सालों से चलता हुआ ये संघर्ष जो आज पूरे देश में फिर विकास क्या है और क्या नहीं है, इस सवाल पर एक बुनियादी बहस खड़ा कर रहा है। हमारे तीनों सदस्यों की और महाश्वेता देवी जी को साथ में लेकर ये एक राय बनी है कि आज सिंगूर के क्षेत्र में टाटा का कार इंडस्ट्री का आना एक खतरनाक चीज है। आज की स्थिति में न कानून से न न्याय से टाटा को लोग सिंगूर में जगह देने को तैयार नहीं है। জনশুনানির রায় অর্থাৎ কৃষকদের মতামত অগ্রাহ্য করে সিঙ্গুরে 144 ধারা জারি করে জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিল সরকার।
আমাদের জমি পুলিশের সব কেড়ে নিচ্ছে আমাদের টাটারা। আমরা তো মা চলে কি খাবো? প্রতিবাদ করতে গেলেই কারুনি গ্যাস দিয়ে বাড়িতেও আগুন লাগিয়ে দিচ্ছে। কি করে আমরা বাঁচবো? আমাদের তো অন্যও কেড়ে নিচ্ছে। কিচ্ছু দরকার নেই, সব আমার কিচ্ছু চাই না। মার্কসের দাস ক্যাপিটালের প্রথম খণ্ডটি পড়ুন। ইংল্যান্ডে পশম শিল্পের স্বার্থে অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে মেষ পালনের স্বার্থে জোর করে, যেটা বলা হতো কমন, ভিলেজ কমন, সেই ভিলেজ কমন থেকে হাজার হাজার কৃষকদের উৎখাত করে দেওয়ার যে অতি ক্লেদাক্ত ইতিহাস, সেই ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এই অধ্যায়ে মার্কস দিয়ে গেছেন। কাউকে উচ্ছেদ করার কোনো অধিকার আমাদের নেই, ইন নো সার্কামস্টান্সেস। এটা আমার একটা লাইন হবে, জিরো টলারেন্স টু ডিসলোকেশন। ডিসলোকেট কাউকে করা যাবে। 2, উচ্ছেদের কোনো ক্ষতিপূরণ হয় না। ক্ষতিপূরণ একটা ওয়ার্ল্ড ব্যাংকের কথা, এটা বুর্জোয়া অর্থনীতিবিদরা বলছে। ওরা বুঝেছে ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট করতে গেলে উচ্ছেদ হবে, তাহলে কি করে এটা করা যাবে? কিছুটা ক্ষতিপূরণ। কারণ উচ্ছেদ মানুষ তার জীবন থেকে হয়ে যায়, ক্ষতিপূরণ আমরা টাকার অঙ্কে তার জমির দামটা দেব, তার জীবনের দাম কে দেবে? সিঙ্গুরে জোর করে জমি অধিগ্রহণের প্রতিবাদে মিছিল, মিটিং, বন্ধ, অবরোধে উত্তাল হয়ে উঠল পশ্চিমবঙ্গ। আমরা কোনো ফাঁকা জমিতে দাঁড়িয়ে লড়ছি না। আমাদের ফটো নিচ্ছে। আমাদের হাতে দলিল আছে। অন্তত 400 একর জমির মালিক, তারা তাদের খতিয়ান তুলে ঘোষণা করছে যে তারা কোনো মতে জমি দিতে রাজি নয়। প্রতিবাদে, প্রতিরোধে, প্রতিশোধে কমরেড গড়ে তোলো, গড়ে তোলো, গড়ে তোলো ব্যারিকেড। প্রতিবাদে, প্রতিরোধে, প্রতিশোধে কমরেড গড়ে তোলো, গড়ে তোলো, গড়ে তোলো ব্যারিকেড। লড়াই করো, লড়াই করো, লড়াই করো, লড়াই যতদিন না বিজয়ী হও। যদি একবার হারো বারবার, লড়ো বারবার, লড়ো বারবার, যতদিন না বিজয়ী হও। নাম রে এই কেবা জানে কোন আইলে
এই অনশন সত্যাগ্রহের কর্মসূচিকে সমর্থন জানানোর জন্য এবং সরকারের চরম কারাবাস ইমিডিয়েট পুলিশি তাণ্ডব, পুলিশি রাজ, ক্যাডার রাজ তাদের তাণ্ডব বন্ধ করার জন্য এবং কৃষি জমি কৃষকদের ফেরত দেওয়ার জন্য সিঙ্গুর থেকে আন্দোলন সারা বাংলায়, সারা ভারতবর্ষে সব জায়গাতেই যাবে। রেহাই পেলেন না সাংবাদিকরাও। সিঙ্গুরে মাঠ ঘেরার কাজ শুরু করল সরকার। ডিসেম্বর অধিগৃহীত জমির বেড়ার মধ্যে পাওয়া গেল কৃষি জমি রক্ষা কমিটির সক্রিয় কর্মী তাপসী মালিকের জ্বলন্ত দেহ। এই জিনিসটা এসেছে সেই থেকেই আমাদের এইরকম জীবনে এই সব জিনিসগুলো ঘটছে। আমাদের এর বিচার চাই, আর কিছু না। এখন এই জাল দেওয়া আছে, তাই লোক দেখতে পেয়েছে, এরপরে তার দেখতে পাওয়া যাবে না। অবিলম্বে তাপসী মালিকের হত্যাকারী শাস্তি চাই। শিউলি গিয়ে মেয়েদের সঙ্গে কথা বলেই দেখেছি যে বলছে আমার তিল তিল করে গড়ে তোলা সংসার ভেঙে যাবে, আমি ভেঙে যেতে দেব? আমার ছেলে মেয়েকে আমি খাওয়াই, আমি এখানে আমার পশু চড়াই, সেখানে আমি ভেঙে যেতে দেব? এই যে মেয়েরা সেইভাবে এগিয়ে এসছে। যদিও তুমি সিঙ্গুর বলো বা নন্দীগ্রাম বলো, আমরা অনেক মেয়েদের দেখছি, কখনো সেনাপতির ভূমিকায় দেখছি না, সৈনিক। কিন্তু মেয়েরা এসছে, তাকে কোনো পুরুষ ঘর বাড়ি থেকে বের করেনি। আজকে আন্দোলনে তারা নিজেদের জন্য নিজেরা সমস্ত বিরোধিতাকে অগ্রাহ্য করে সিঙ্গুরে জমি অধিগ্রহণ পর্ব এগিয়ে চললেও বুঝেছি সব মিলিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে রাজ্যে টাটাদের কারখানা হচ্ছে। সিঙ্গুরের কৃষক আন্দোলন সরকারের অধিগ্রহণ নীতিকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিল। এরই সূত্র ধরে অধিগ্রহণ বিরোধী আন্দোলন ফেটে পড়ল নন্দীগ্রামে। নন্দীগ্রামে এই যে 27টা মৌজার 14,500 একর জমি সরকার পক্ষ থেকে উচ্ছেদ করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা লক্ষণ শেঠ গত 29শে ডিসেম্বর নন্দীগ্রামে শিল্প ও কৃষি উন্নয়ন সমিতি এই নামে কিন্তু একটা সভা করে অ্যানাউন্স করে। তারপরেই কিন্তু এলাকার মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ বাড়তে থাকে এবং মিছিল মিটিং এগুলো সংগঠিত হয়। গত 3রা জানুয়ারি কিছু লোক জমায়েত হয়ে তারা কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিতে যায় এবং সেখানে জানতে চায়
যে জমি অধিগ্রহণ বোধহয় শীঘ্র হতে চলেছে, তাতে কোন কোন মৌজা নেওয়া হবে, কত জমি নেওয়া হবে, এটা নিয়ে প্রধানের সঙ্গে ওখানে একটু বচসাও হয়। তারপর তারা বেরিয়ে আসে, জমি অধিগ্রহণের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ শুরু করে। ইতিমধ্যে পুলিশ যায় নন্দীগ্রাম থানা থেকে। পুলিশ গিয়ে প্রথমে পঞ্চায়েত অফিসে যায় এবং সেখান থেকে ফিরে এসে প্রায় 1 কিলোমিটার দূরে ভুতা মোড় বলে একটা জায়গাতে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস প্রয়োগ করে এবং গুলি চালায়। সেগুলিতে 5 জন আহত হয়। প্রথমে মানুষ ছত্রভঙ্গ হয়ে যায়, কিন্তু তারপরে চারদিক থেকে মানুষ জমায়েত হতে শুরু করে, পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয়। ব্যাপক জমায়েত দেখে পুলিশ ভয়ে পালিয়ে আসতে থাকে, কিন্তু ঘটনাচক্রে সেই জিপ ইলেকট্রিক পোস্টে ধাক্কা দেয়। এখানে ব্যাপক হারে চাষ হয়। যে সরকার বলছে তাদেরকে নিয়ে আসবেন, এখানে নিয়ে এসে জমিগুলোকে দেখাবেন, মাঠ দেখাবেন। আমাদের মাঠের পর মাঠ খেসারি হচ্ছে, ধান হচ্ছে, আলু চাষ হচ্ছে, পান বাগান সব কিছু হচ্ছে। 3 ডবল ফসল পাচ্ছি আমরা জমিনে। আর ওই লক্ষণ শেঠের বউ বলছে তমালিকা শেঠ যে এটা হচ্ছে চিচিড়া জঙ্গল, তাকে নিয়ে আসবেন। সে তো জীবনে চাষ, তার জমিও নেই, ভূমিও নেই। আমার ছেলে মেয়েরা সব মাস্টার ডিগ্রি এবং গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েট হয়েছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, চাকরি পায়নি। এই কৃষিকাজ করে খায়, মাঠে ধান, খেসারি, আলু। আমাদের এখান থেকে 4-5 কিলোমিটার দূরে পেট্রোকেমিক্যাল, মানে ওরা সরকার বলেছে 1.5 লাখ লোকের চাকরি দেবে বলে। এখন হয়তো আমাদের এই এলাকার একটা লোক ওখানে চাকরি করে না, কারণ জানি আমরা যে স্কিল হ্যান্ড ছাড়া চাকরি পাবে না। আমাদের সাধারণ মানুষ, আমরা খেটে খাই, খেটে খাওয়া মানুষ, তার মধ্যে কিছু বেকার শিক্ষিত আছে, তারাও চাকরি পাচ্ছে না। বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে, বিশেষ অর্থনৈতিক অঞ্চলটা কী, সাধারণ মানুষের সাথে কী উপকৃত হবে? হলদিয়ার কয়েকটা জায়গায় প্রতারিত হয়েছে, সাধারণ মানুষকে ভাঙতা দেওয়া হয়েছে এর আগে। এই জমি যদি চলে যায় আমাদের আর কি আছে বলুন? আর রাজনীতি দল আমাদের সব সর্বনাশ করে দিচ্ছে। আমরা 30 বছর বামপন্থ ছোটবেলা থাকতে করে আসতেছি। বাবা সিপিআই করে করে আমাদের এখানে মারা গেছে। 3 তারিখ থেকে আমরা এ পর্যন্ত আর সিপিএম করছি না। পার্টিতে থাকলে কি হবে? আমরা জমি কমিটির জন্য আমরা সকলে একসঙ্গে থাকি। পঞ্চায়েত হচ্ছে সিপিএম এর, আমাদের পঞ্চায়েত সমিতি সিপিএম এর, আমাদের এমএলএ সিপিএম এর, আমাদের টিএম, আমাদের তোমার প্রধান হচ্ছে এমএলএ সিপিএম এর, আমাদের এমপি লক্ষণ শেঠ সে হচ্ছে আমাদের সিপিএম। আমরাই সবাই সিপিএম করি, কিন্তু আর আমরা সিপিএম করি না কেন? আমাদের মাতৃভূমি ছাড়বো না আমরা। আমাদের মাতৃভূমিটাই তো মেন জিনিস। আমাদের বাবা মারা গেছে, তার কবরপুরে স্বাগত চলবে। বুদ্ধদেব বাবু বলছে যে তোমাদের মসজিদ থাকবে, মন্দির থাকবে। আমাদের মসজিদটা থেকে কি হবে? আমরাই না থাকতে পারি, ওই মসজিদে আমাদের আজান দিবে কে? ওই মন্দিরে ঘন্টি বেজে পুজো দিবে কে? আগুন অস্ত্র কিছু হাতে পাইছে সিপিএম করি, তবে শিখাইছে আমাদেরকে ঠিকানা সিপিএম পার্টি করে কলিং অফিসারকে মারধর করে নিজেরা ভোট করেছি। কিন্তু প্রকৃত যদি ভোট হতো থাকতো না। কিন্তু সেই দশা করলো যে যার জন্য করলি চুরি তারা আমাদের উচ্ছেদ করে। তার জন্য এমনকি স্কুল ভোটে আমরা 2 নম্বর করে ওই তমালিকা শেঠকে জিতে দিয়েছি। সিপিএম তো করতেছিলাম, এখন বর্তমান যদি এই আমাদের ভূমি সংস্কার নেই আন্দোলন, এখন আমরা ভূমি সংস্কার কমিটি, এখন কোনো পার্টি নয়। পরে যখন জানলাম যে আমাদের 38 পরপর করে 38টা মৌজা এবং কত ঘন বসতি মানুষও রয়েছে বটে, যখন উচ্ছেদ করা হবে তখন তো আমরা বলছি এইভাবে উচ্ছেদ করা যাবে না। তখন আমরা প্রতিবাদে নামলাম সিপিআইয়ের পক্ষ থেকে। আমরা দেবো না, আমরা তাহলে কোথায় যাবো? এতগুলো মানুষ কোথায় যাবো? কোথায় গিয়ে চাষের জমি যদি চাষের জায়গায় যদি চলে যায়, আমাদের ছেলে পুলে বা আমরা কি খাবো? কোথায় থাকবো? ছেলে পুলে নিয়ে কোথায় যাবো? কিছু দরকার নেই, আমাদের লাঠি আর আমাদের জীবন, আমরা সব কিছু করতে পারি। আমরা জন্ম হয়েছে বাসস্থানে, মৃত্যু হবে আমাদের বাসস্থানে, তাতে আমরা লড়াই করে যাব। আমরা এখানে মরবো, এখানে বাঁচবো। আমাদের দুজনের না মনে হয়েছে যে এটা একটা প্রকাণ্ড বড় আন্দোলন চলছে মেয়েদের মধ্যে। স্বতঃস্ফূর্ত অত্যন্ত মিলিটেন্ট নন্দীগ্রামে আমরা জমি ছাড়বনি, সে আমাদের স্বামী যাক, আমাদের ছেলে যাক, জমি আমরা ধরে রাখি। আমরা যে তারপর আমার আর কৃষ্ণার মানে জামা টেনে টেনে বলছে এগুলো আমরা সেলাই করি, সেলাই করে কলকাতায় পাঠাই, দিল্লিতে পাঠাই, আমাদের শিল্পের কি হবে? আমরা যখন উঠছি তখন মানে ওরা স্লোগান দিচ্ছেন এবং ওই সেই মানে লাল সালাম যেটা একটা কোলের বাচ্চা পর্যন্ত কমাসের সে স্লোগান তোলার সঙ্গে সঙ্গে সে লাল সালামটা তুলেছে, সে জানে আর কি করতে হয়, তার রিফ্লেক্স। আমার নিজের ধারণা এটাই হচ্ছে বামপন্থী আন্দোলন। এটা একেবারে প্রকৃত অর্থে ক্লাসিক বামপন্থী
কৃষক ও নারী বিদ্রোহ। আমরা তো যা আছে তাও হারাবো আর নতুন কিছু পাবো না, এই আন্ডারস্ট্যান্ডিংটা একদম ক্লিয়ার। আর আরেকটা জিনিস বারে বারে যেটা, সেটাও আমার খুব স্ট্রাইক করলো, যে বারে বারে বলছেন যে আমরা এদের ক্ষমতা দিয়েছি, গভর্নমেন্টকে, যে আমরা ক্ষমতা দিয়েছি। এই যে আন্ডারস্ট্যান্ডিংটা যে আমরা ক্ষমতা দেওয়ার পেছনে আমরা, এটা আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট। আমরা কৃষি জমি বাঁচাও কমিটিরা এখানে সবাই বসে আছে, রাত পাহারা দিচ্ছি। কেন রাত পাহারা দিচ্ছি? ওরা কয়েকদিন আগে থেকে, ওদের 2-3 দিন আগে থেকে বাইরে থেকে কেডার এনে আমাদের আক্রমণ করার তাগিদে ওরা একটা ছাউনি ফেলেছিল, ক্যাম্প মতো তৈরি করেছিল। সেই ক্যাম্পে কে থাকতো? ওদের ক্যাডার, সিপিএমের ক্যাডার, মানে বাইরের দুষ্কৃত ব্যক্তিরা তাদের নিয়ে খাওয়া দাওয়া করতো এবং রাত্রে বোম ফেলতো। সেইটা জানতে পেরে আমরা এখানে বসেছিলাম। 7 তারিখ ভোর 5টা নাগাদ ওরা আমাদের বোম ফেলে। আমরা কিন্তু স্লোগান দিতে থাকি। সেই সময় স্লোগান দিতে দিতে আমরা একটু এগিয়ে যাই ব্রিজ পর্যন্ত, তখন ওরা আমাদের গুলি চালায়। প্রথম গুলিতে আমাদের ভরত মণ্ডল পড়ে যায়। এখানে গুলি লেগেছে। কার? এখানে গুলি। তালে গুলি লাগছে। কি আছে? না দেখতে ভাই, আমি আমার বাবা উদ্ধার। দাদা হচ্ছে যে এই জমি দেবে না বলে তো মারা গেছে। আমরা হচ্ছে যে একই রূপ, যে আমাদের জাহান চলে যাবে, কিন্তু আমরা জায়গা দেবো। এক ভাই চলে গেছে, না হলে আর 2 ভাই আছি, 2 ভাইয়েরও জাহান যাবে, তার কি আছে? জায়গা দেবো না। এই যে জায়গা দিয়ে এই সব বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব? জঙ্গলে গিয়ে বাস করব? জঙ্গল থাকলেও তো বাস করব, জঙ্গল তো নিয়ে নিয়েছি। এই শঙ্কর সামন্ত, নবকুমার সামন্ত, এরকম বাহিরের লোক, তাদের তো আমরা সবাই চিনি না। তারা ওইখান থেকে গুলি চালায়। গুলি চালানোর ফলে আমাদের পড়ে গেল বিশ্বজিৎ মাইতি বলে একটা ছোট্ট ছেলে। দলের মধ্যে এসছে, মা বাবা এসছে, তার সঙ্গে সে আসতেছে। সিপিএম পার্টি করতাম। এই যবে থেকে এই জায়গায় লোয়ার উত্থাপন হচ্ছে, তবে থেকেই মোটামুটি ওই সব হাল ছেড়ে দিয়ে এই কৃষি বাঁচাও আন্দোলনে আমরা যোগ দিয়েছি। সিপিএম লোক বাঁচছে তো নিশ্চয়ই এর ইতিহাস পড়েছেন আপনারা, জানেন নন্দীগ্রামের ইতিহাস মাটির জায়গায় অনেক শক্ত। আমাদের নন্দীগ্রামে স্বাধীনতা দিবস হয়েছিল, অতএব নন্দীগ্রামের মানুষ প্রথম স্বাধীনতা লাভ করছিল, অতএব আবার দ্বিতীয় স্বাধীনতা এই নন্দীগ্রামের মানুষই করব। আমরা প্রত্যেক মেয়েরাইও সবসময় জন্য আমরা প্রস্তুত আছি। মেয়েরা আমরা পিছপা নেই, মরার জন্য আমরা মরতেও পিছপা করবো না, সবসময় আমরা এই আন্দোলনের আগে থাকবো মেয়েরাও। এখানে একটা ইতিহাস আছে, যে জায়গাগুলো অধিগ্রহণ করতে চলেছে সরকার, ওরা ভাবছে হলদি এবং হুগলি নদীর তীরবর্তী এই 17টা গ্রামে যে তেভাগা আন্দোলন সারা ভারতবর্ষে গড়ে উঠেছিল, পশ্চিমবঙ্গ বিশেষ করে, এবং পশ্চিমবঙ্গের মধ্যেও এই নন্দীগ্রামের কেন্দ্রমারি সোনাচূড়া এলাকায় এগুলো ছিল তেভাগা আন্দোলনের পীঠস্থান। জমিদারদের জমি, বড় বড় যোদ্ধারদের যে ব্যাপক জমি, অতিরিক্ত জমি, সেই সমস্ত জমি দখল করে গরিব কৃষকরা, যাদের জমির উপর কোনো অধিকার ছিল না, তারা সে সমস্ত জমির উপরে দখল করেছে। লাঙল যার জমি যার, সেই নীতিতে, সেই স্লোগানে। কিন্তু দখলে গেলে কি হবে? এখনো পর্যন্ত হাজার হাজার পরিবার, তারপর দখলের সত্ত্ব নাই, তাদের নামে কোনো রেকর্ড নাই। লাঙল যার জমি তার এক স্লোগান, সেই স্লোগান মাত করেছিল সারা পশ্চিমবঙ্গ। এখন পরিস্থিতি একটা ভিন্ন, বিশ্বায়নের প্রবল চাপ, সেই বিশ্বায়নের থাবা সারা ভারতবর্ষ না, তৃতীয় দুনিয়ার দেশগুলোর উপর চাপিয়ে বসেছে। আমাদের দেশও তার থেকে বাদ নেই, আমাদের রাজ্যও তার থেকে বাদ নেই। যখন শেঠ মশাই বেশ ডিটেলসে আমাদের তখন বললেন কিভাবে এই জমি অধিগ্রহণের ব্যাপারটা শুরু হলো। তিনি বললেন যে একটি, অনেকবার সেই কথাটা বললেন, যে একটি মার্কিন কনসালটেন্সি ফার্ম, তার নাম হচ্ছে ম্যাকডোনাল্ড মট,
তারাই এই জায়গাগুলো বেছে নিচ্ছে, তাদের কথা অনুযায়ী করা করছেন। এটা দেখে বেশ গর্ব করি বললেন যে এত বড় একটা কনসালটেন্সি মার্কেটিং ফার্ম তারা এটা সব বেছে নিয়েছে, এগুলো খুব উপযোগী। এখানে অত্যন্ত বড় একটা কেমিক্যাল হাব হবে নন্দীগ্রামে, হলদিয়া বন্দরের কাছে। আগে ছিল রাজা, এখন গণতান্ত্রিক এতে হচ্ছে এখন রাজ্য সরকার কিন্তু সমস্ত জমির মালিক, কিন্তু আর হচ্ছে কৃষকরা হচ্ছে রায়ত, মানে তার দখলদার। ফলে এমনিতে যে ব্রিটিশ আমলের যে আইন ছিল জমি অধিগ্রহণ আইন, সেই আইনে যে কোনো জমি অধিগ্রহণ করা যায় শিল্পের পক্ষে জন্য বা যে কোনো উন্নয়নের রাজ্য সরকার করতে পারে, তার জন্য কৃষকের কোনো সম্মতি লাগে না। কিন্তু এখানে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু কৃষকের যেহেতু সরকার, কৃষকের সম্মতি নিচ্ছে। এইখান পর্যন্ত যখন চলে আসে তখন পড়ে গেল শেখ সেলিম। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। আমার একজন ছেলে গেছে, আরো 20 জন ছেলে আছে, আরো একজন হয়তো যেতেও পারে। বুদ্ধবাবুর উদ্দেশ্য হটেই আমরা এসব দিয়ে চলে যাই, আমরা ভিক্ষা করব ওদের বাড়িতে বাড়িতে। চাকরি করার তো আর ক্ষমতা নেই, এই ভিক্ষা করবো, যা দিবে দুটা খাবো, বাইরের পাশে পড়ে থাকবো। পরবর্তী ক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্য বললেন যে লক্ষণ শেঠের এটা মানে নোটিশ পাঠানোটা ঠিক হয়নি, ডিএমকে নির্দেশ দিলেন যে আপনি ওটা ছেড়ে দিন। তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য ভুল স্বীকার কখন করলেন? 3টি প্রাণ নষ্ট হওয়ার পরেই কিন্তু তিনি মনে করলেন যে লক্ষণ শেঠের এই নোটিশটা পাঠানোর ঠিক হয়নি। কিন্তু আমার যেটা বক্তব্য, এটা উভয়ের মধ্যে একটা যোগসূত্র থেকেই হয়েছে। চলে যাই, বুদ্ধদেব বাবু একাই থাকবে, আমরা কোথায় যাবো? আমরা ভোট দিয়েছি বলে বাবু, উনি বাবু পদ পেয়েছে, বাবু পদ পেয়েছে বলে কি এইরকম সবাইকে তেড়ে দিতে ইচ্ছা করছে? ছেলেরা যাবে যুদ্ধের ময়দানে আর মেয়েরা থাকবে ঘরে বসে? মেয়েরাও যুদ্ধ করবে, মেয়েরা ছাড়বো না। রক্ত চাই, রক্ত দেবো, স্বামী দিতে হয়, নিজের প্রাণ দিতে হয়, জন্মভূমি ছাড়বো না। ভূমি ছাড়ছি না, ছাড়বো না। শিল্প, লক্ষণ শেঠের শিল্প। ওদের বাড়ি থেকে এই ঝোপঝাড় থেকে গুলি আসতে তখন সবাই ঘিরে গেল, ঘিরে গিয়ে শঙ্কর সামন্তকে ধরে ফেলে, এবং ধরে কোথায়? ওদের পানবাড়িতেও ভয়ে ঢুকে গেছিল বন্দুক নিয়ে, সেই বন্দুক অবস্থায় ওকে ধরে ফেলে। তারপরে পিছিয়ে যায়, তারপরে জনস্রোতে যা ঘটনা। কোনো ঘটনার সঙ্গে বামপন্থীদের কেউ যুক্ত নেই, বামফ্রন্ট বিরোধী শক্তি যুক্ত আছে, বামফ্রন্ট বিরোধী শক্তি যুক্ত আছে, বামফ্রন্ট বিরোধী শক্তি যুক্ত আছে। আমরা সকালে যদি বিরোধী হয়ে যাই, এলাকা যদি সবাই জনগণ বিরোধী হয়, তাহলে ও ভোট পেয়েছিল কোত্থেকে? ও ভদ্রলোকের বিবেক থাকা উচিত ছিল। বামফ্রন্ট ছাড়া এখানে বোধহয় আমি আজ পর্যন্ত কাউকে ভোট দিইনি। ওনাকে ভোট দিয়েছি বলে তুমি যেটাই বলবেন আমার মেনে নেওয়া সম্ভব হয় না, কারণ আমাদের একটা অধিকার আছে, সে অধিকার বলে আমাদের অধিকার মতো আমরাও চলবো। ওনারা রাজ্যে বসে বলে দিবেন যে আমার জমি নেবো, সেটাকে আমরা মেনে নেবো, তাহলে আমার যে জনগণ, আমাদের অধিকারটা তাহলে কি থাকবে? তার গণতান্ত্রিক রাখার দরকার, রাজতান্ত্রিক করে নিতে পারে সরকার, তার রাজ্য যা রাজারা যা বলবে তাই হয়ে যাবে। দাম বেড়েছে, লোক মরেছে, কি বা আসে যায়, আর গণতন্ত্র আছে দেশে দেওয়ালেরই গায়ে। দেশের অগ্রগতি, দেশের অগ্রগতি করে ক্ষতি হবে অল্প স্বল্প, আরে এর থেকে তো ভালো লাগে ভাই গাজাপুরের গল্প। যে মা এক টুকরো শাড়ি নিয়ে শীতে কাতর হয়ে শীতে রাত্রি যাপন করে, আমরা তার উন্নয়ন চাই। যে মা, যে ভাই 3 চাকার ভ্যান রিক্সা চালিয়ে তাদের পেট ভরে না, সেই উন্নয়ন আমরা চাই। আমরা উন্নয়ন চাই, প্রতিটি পঞ্চায়েতে হাসপাতাল হবে, উন্নয়ন আমরা চাই। আপনার বাড়িতে টিউবওয়েল নেই, দূর থেকে হাফ মাইলে পানি আনতে হয়, আমরা জলের পানীয় ব্যবস্থা পাড়ায় পাড়ায় চাই, এই উন্নয়ন আমরা চাই। আমরা উন্নয়ন চাই শিক্ষার, আমরা উন্নয়ন চাই স্বাস্থ্য পরিষেবার, আমরা বড় লোকের ধান্দার উন্নয়ন চাই না, চাই না, চাই না। বিস্তীর্ণ জমি জ্যোতিবাবু বোসের আমলেই অধিগ্রহণ হয়েছিল, সেখানে বেশিরভাগটা খালি এখনো পড়ে আছে। কতগুলো জায়গায় কি সব বেদিক ভিলেজ, আবাসন, এই সমস্ত জন্য ব্যবহার করা হচ্ছে। কলকাতার থেকে উত্তরে আর দক্ষিণে গঙ্গার দুপাশে বন্ধ জুট মিল, এগুলোকে চালু করার কোনো চেষ্টা করা যেত না?
এবং চেষ্টা দু একটা হয়েছিল, যেমন কানুরিয়া জুট মিলের ঘটনা। শ্রমিকরা নিজেরা কারখানা চালাবার 2-1 বছর চেষ্টা করেছিলেন। সেটা কিন্তু কোনো সাহায্য বামফ্রন্ট সরকার বা সিটু তাদের কাছ থেকে আসেনি, হয়তো মাথায়। প্রশ্নটা শিল্প বনাম কৃষির নয়, প্রশ্নটা শোষণ বনাম না শোষণ। প্রশ্নটা শোষণের মনন, যেখানে আমি শ্রম দেব না, অন্যদের উদ্বৃত্ত শ্রম আহরণ করব, প্রয়োজনে উৎখাত করব মানুষকে, এটা করার জন্য। উল্টো দিকে থাকছে না শোষণের মনন, যেটা শেয়ারিংয়ের মনন, সমবায়ের মনন, সংঘর মনন। এই যে বলা হয়েছে তুমি শিল্পের দিকে না কৃষির দিকে, আমি প্রশ্নটা রাখবো যে তুমি শোষণের দিকে না শোষণের দিকে। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, জমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষকদের এই প্রতিরোধ শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষেই আলোচনার বিষয় হিসেবে উঠে এসেছে। পশ্চিমবঙ্গের অন্যত্রও চলছে কৃষক প্রতিরোধের প্রস্তুতি। রাজ্য রাজনীতিতে যার প্রভাব হবে সুদূর প্রসারী। ফসলের গান গেয়েছিল ওরা সাম্যের ধ্বজা ধরে, এখন তারা পোড়াই ফসল পুঁজির দালালি করে। ভেবেছিল ওরা পার পেয়ে যাবে বাংলায় আগাগোড়া, ভেজে যদি তোর লেগেছে আগুন স্মরণ লঙ্কা পোড়া। শালবাল্লার বেড়ায় আগুন বিরোধী নিশান ওরা, ভেজে যদি তোর লেগেছে আগুন স্মরণ লঙ্কা পোড়া। লাঙল যাদের জমিও তাদের ওরাই বলতো আগে, লাঙল যাদের জমিও তাদের ওরাই বলতো আগে। এখন তাদের তেষ্টা মিটতে চাষির রক্ত লাগে, এখন তাদের তেষ্টা মিটতে চাষির রক্ত লাগে। জাগ বিদ্রোহ, জাগ বিদ্রোহ, ছোট প্রতিশোধ কামনার খেপা ঘোড়া, যে যদি তোর লেগেছে আগুন স্মরণ লঙ্কা পোড়া। শালবাল্লার বেড়ায় আগুন বিরোধী নিশা, আমার আগুন লাগান বন্ধুরা, ভেঙে দিচ্ছ, ভেঙে দিন, যাও আমার হবে, ভেঙে দিন, থামবেন না, একদম ভেঙে দিন, থামবেন না, ওই ভুলটা করবেন না, ভেঙে দিন। তাদের যদি অ্যারেস্টেড হই হবে ইনশাল্লাহ, ভাঙতে থাকুন, নয়তো উপায় নেই। শালবাল্লার বেড়ায় আগুন বিরোধী নিশানরা, আজ যদি তোর লেগেছে আগুন স্মরণ লঙ্কা পোড়া। আজি নজরুল তোমার বাক্য ধার করে আমি গাই, আজি নজরুল তোমার বাক্য ধার করে আমি গাই, আজি নজরুল তোমার বাক্য ধার করে আমি গাই। গণজাগরণ দেখে আজ আমি এই গান বেঁধে যাই, এখনো স্মৃতিতে, এখনো স্মৃতিতে তোমার কথাই প্রতিবাদী সুরে মোড়া। যে যদি তোর লিখেছে আগুন স্মরণ লঙ্কা পোড়া। শালবাল্লার বেড়ায় আগুন বিরোধী নিশানরা, যে যদি তোর লিখেছে আগুন স্মরণ